দর্শক আমন্ত্রণ জানাচ্ছি এটিএন নিউজের সাপ্তাহিক আয়োজন পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড বি-স্টক অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি গোলাম কাদির রবু। মূলত অর্থনীতি এবং ব্যবসা বাণিজ্যের নানা বিষয় নিয়ে আমরা এই অনুষ্ঠানে আলোচনা করে থাকি। আজ আমরা আলোচনা করব বাংলাদেশের যে ব্যবসায়িক সংগঠনগুলো, সেই সংগঠনগুলোর জুলাই গণ অভ্যুত্থানের পরে এই ব্যবসায়িক সংগঠনগুলোতে নির্বাচনের একটি হাওয়া বইছে এবং এই নির্বাচন কিছুটা ভিন্ন প্রেক্ষাপটে হচ্ছে, কেননা দলীয় সরকার যেহেতু ক্ষমতায় নেই, একটি অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায়, এবং এই নির্বাচনটি ভিন্ন পরিবেশে যেমন আছে সে তেমনি ভিন্ন মাত্রাও যোগ করছে এই নির্বাচনগুলো। কিছুদিন আগে আমরা দেখেছি যে ব্যবসায়ীদের অন্যতম শীর্ষ সংগঠন তৈরি পোশাক মালিকদের যে সংগঠন বিজিএমইএ নির্বাচন হয়েছে, বিকেএমইএ নির্বাচন হয়েছে, এবং সামনে আছে ব্যবসায়ীদের সবচেয়ে বড় সংগঠন এফবিসিসিআই নির্বাচন। এবং এই নির্বাচনটি এবার একটি ভিন্ন পরিবেশে, যে কথাটি আগে বললাম, হচ্ছে, এবং সেই সঙ্গে এবারের নির্বাচনটি সরাসরি ভোটে, প্রায় ২৭ বছর পর সরাসরি ভোটে এই এফবিসিসিআইয়ের সভাপতি এবং সহসভাপতি নির্বাচিত হবেন। ফলে এবারের নির্বাচনটি খুবই একটি ভিন্ন মাত্রা যোগ করছে। তো আজকের আলোচনার বিষয় হিসেবে আমরা সেটিকেই রেখেছি, এফবিসিসিআইয়ের নির্বাচন। আজ আমরা অতিথি হিসেবে পেয়েছি এফবিসিসিআইয়ের সাবেক পরিচালক খন্দকার রুহুল আমিন, যিনি খন্দকার গ্রুপের চেয়ারম্যান হিসেবে আছেন। জি, খন্দকার রুহুল আমিন, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের এই আলোচনায়। আপনাকেও ধন্যবাদ, এবং আপনার যে কথাগুলো ইন্ট্রোডাকশনে শুনলাম, খুব মনোযোগ দিয়ে শুনছিলাম, ভালো লাগছিল। ধন্যবাদ আপনাকে। জি, আপনাকেও আরেকবার ধন্যবাদ জানাচ্ছি। আমরা যে কথাটি বলছিলাম যে আসলে এফবিসিসিআইয়ের যে নির্বাচন হচ্ছে, প্রায় ২৭ বছর পর আমরা দেখব যে এফবিসিসিআইয়ের নির্বাচনে সভাপতি এবং সহসভাপতি যিনি নির্বাচিত হবেন তিনি সরাসরি ভোটে নির্বাচিত হবেন, যেটি ২৭ বছর আগে একবার হয়েছিল। তারপরে কিন্তু আমরা আর দেখি নাই, বরং বিগত সময়গুলোতে আমরা দেখেছি যে একটি ভিন্ন প্রেক্ষাপটে। তো আপনার কাছে একটু জানতে চাচ্ছি যে বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? সত্যি কথা যেটা, তা হলো আমরা একজন ব্যবসায়ী হিসাবে আমাদের একটা প্রাণের দাবি ছিল, আমাদের একটা জাতীয় দাবি ছিল যে আমরা যারা সাধারণ বডির মেম্বার যারা আছি, আমাদের সরাসরি ভোটে আমরা প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত করব। কিন্তু দুঃখের বিষয় এর আগে হয়নি। আমরা বহুবার চেষ্টা করেছি। এই জুলাই যে আন্দোলন, জুলাই আগস্টের যে আন্দোলনের একটা সবচেয়ে ভালো একটা ফসল কিন্তু আমি দেখছি আমাদের ব্যবসায়ীদের সর্বোচ্চ সংগঠন এফবিসিসিআই যে নির্বাচন হচ্ছে সরাসরি ভোটে। এবং এখানে আরেকটা জিনিস খুবই ভালো আমার কাছে লাগছে, দেখা যেত আমাদের ওখানে দুইটা সেক্টর বা দুইটা সাইট আছে, যেমন একটা চেম্বার যারা আছেন তাদের একটা সাইট আছে চেম্বার গ্রুপ, আরেকটা আছে অ্যাসোসিয়েশন গ্রুপ। দেখা যেত একবার চেম্বার গ্রুপের যদি প্রেসিডেন্ট হন, সেই সময়ে আপনার অ্যাসোসিয়েশন থেকে হবে সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, আর যখন চেম্বার থেকে প্রেসিডেন্ট হবেন অ্যাসোসিয়েশনের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট হবে, তদ্রূপ তাই ছিল। কিন্তু এখন যে জিনিসটা হলো তা হলো যে যিনি প্রেসিডেন্ট হবেন, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট হবেন এবং ভাইস প্রেসিডেন্ট হবেন, তার ভোট কিন্তু আপনার অ্যাসোসিয়েশন থেকেও লাগবে, চেম্বার থেকেও লাগবে, যেটা আগে লাগতো। এটা এর আগে কখনো হয়নি। এটা আমার কাছে এত ভালো লেগেছে। এটা ইলেকশনটা অনেক কঠিন হয়ে গেছে, ঠিক যারা এখানে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে, বিশেষ করে প্রেসিডেন্ট, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এবং ভাইস প্রেসিডেন্ট, তাদের প্রচণ্ড চাপ পড়বে, যেহেতু দুই পক্ষেরই ভোট লাগবে। দুই পক্ষে, কেন ৭০টা চেম্বার আছে, আপনার মেট্রোপলিটন চেম্বার আছে, উইমেন চেম্বার আছে প্রায় ১৪টি, এবং ৬৪ জেলাতেই তো আপনার এই চেম্বার আছে। ভোটার কতগুলো? ভোটার সর্বসাকুল্যে আমাদের মনে হয় ২৫০০ প্লাস। জি, তার মানে ২৫০০ ভোটারের একটা সমর্থন লাগবে, এবং অলমোস্ট আপনার ২৫০০ ভোটারকে আপনার চিনার অবশ্যই দরকার হবে। এই কারণে ভালো বলছি, এর আগে আমরা দেখেছি যে ধরেন রাজনৈতিক প্রভাবে একজন ব্যক্তিকে বলা হতো উনি প্রেসিডেন্ট নির্বাচন করবে, দ্যাটস অল। ওই তার পিছিয়ে আমাদের ঘুরতে হতো, আমরা তার সাথেই ঘুরতাম, তাকে সমর্থন জানাতাম এবং সবাই তার সাথেই চলতো। শুধু নির্বাচন হতো শুধু পরিচালকদের মধ্যে, প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট, সিনিয়র ভাইস প্রেসিডেন্টের মধ্যে হতো না। এতে হতো কি যে সাধারণ যারা ভোটার আছেন, সাধারণ যারা জেনারেল বডির মেম্বার আছেন, তারা দেখা যেত যে
প্রেসিডেন্টকে সালাম দিলে প্রেসিডেন্ট হয়তো নিতও না, চিনে না তাকে, প্রয়োজন নাই। অথবা চেম্বার থেকে যিনি সিনিয়র ভাইস প্রেসিডেন্ট হয়েছেন উনি অ্যাসোসিয়েশনে কাউকে চিনতেন না, চিনার প্রয়োজন হতো না, কিন্তু এখন প্রয়োজন হবে। তো এই কারণে আমি বলছি এটা আমাদের প্রাণের দাবি যেটা ছিল, এই জুলাই অভ্যুত্থানের পরে এই প্রাণের দাবিটা আমরা পেয়েছি, এটাকে আমরা খুব এনজয় করতে চাচ্ছি। যে আপনি যেটা বলছিলেন যে দলীয় প্রভাব, তার মানে বিগত নির্বাচনগুলোতে দলীয় প্রভাব ছিল, তো এবার কি দলীয় প্রভাব কি তেমন? এবার দলীয় প্রভাব তো আমরা দেখছি না, কোথাও দেখছি না এখন পর্যন্ত, যেহেতু আমরা নির্বাচনের মাঠে আছি। খুব সম্ভব আমাদের তো নির্বাচন বোর্ড গঠন করা হয়েছে এবং নির্বাচন তফসিল আগামী রোববারে দেওয়ার কথা বা আগামী সপ্তাহে আগামীকাল দেওয়ার কথা। এটা যদি হয় তাহলে আমি মনে করি যে আমরা নির্বাচনের দৌড়ে আছি এবং এখন পর্যন্ত কোনো দলের বা সরকারের পক্ষ থেকে কোনো কিছু দেখিনি যে অমুককে সাপোর্ট করতে হবে, অমুক দলের সাথে, বৃহৎ দলের সাথে উনি জড়িত আছেন, ওনার সাথে থাকতে হবে, এই ধরনের কাউকে দেখিনি। নিঃসন্দেহে এটা একটা ভালো, এটা খুবই ভালো। এই জন্য দেখবেন যে প্রেসিডেন্ট ক্যান্ডিডেট খুব কষ্ট হবে, যে কথাটা বললাম যে এতগুলো চেম্বার, অ্যাসোসিয়েশন, প্রায় 229টি অ্যাসোসিয়েশন আছে, তাদের সাথে যোগাযোগ করা খুব কঠিন ব্যাপার। তারপর কিন্তু অন্তত 4 থেকে 5 জন প্রেসিডেন্ট ক্যান্ডিডেট হবে এবার। আর নির্বাচনটি কি নভেম্বরে হচ্ছে? নির্বাচন নভেম্বরে, আমি মনে করছি সর্বোচ্চ আপনার ডিসেম্বর মধ্যে হতে পারে, সর্বোচ্চ ডিসেম্বর ফার্স্ট উইকের মধ্যে হতে পারে, এটা কোনো অসুবিধা নেই। আচ্ছা, আপনি যেটি বলছিলেন যে এবার নির্বাচনে সবচেয়ে যেটি বড় পরিবর্তন সেটি হচ্ছে সভাপতি, সিনিয়র সহসভাপতি এবং সহসভাপতি, এই পদগুলোতে সরাসরি ভোট হবে এবং চেম্বার এবং অ্যাসোসিয়েশন দুই পক্ষেরই ভোট লাগবে। এটি একটি বড় পরিবর্তন নিঃসন্দেহে। আর কি পরিবর্তন কিংবা এবারের নির্বাচনে আর কি নতুন মাত্রা আছে? নতুন মাত্রা আছে, যেমন প্রথমে এর আগে আপনার অটো ডাইরেক্টর হতো। অটো ডাইরেক্টররা ডাইরেক্টর হওয়ার পরিপ্রেক্ষিতে যিনি প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট যারা হতেন, দেখা যেত যে তাদের কোনো সরাসরি ভোটে তাদের প্রয়োজন পড়তো না। ওই অটো ডাইরেক্টর যে সমস্ত অ্যাসোসিয়েশন থেকে হতো তারা প্রেসিডেন্ট ক্যান্ডিডেট হয়ে যেত, দ্যাটস অল, আর কিছু লাগে না। কিন্তু এখন অটো ডাইরেক্টর করা হয়েছে খুবই কম। যে সমস্ত অ্যাসোসিয়েশন আপনার জাতীয়ভাবে তার খুব গুরুত্ব আছে, জাতীয় অর্থনীতিতে তাদের কন্ট্রিবিউশন আছে, তাদেরকে নেওয়া হবে, ভালো আছে, হ্যাঁ কন্ট্রিবিউশন ভালো আছে, তাদেরকে নেওয়া হবে। বাট আপনার ইলেকশনের পরে যখন ফার্স্ট বোর্ড মিটিং গঠন করা হবে, সেই বোর্ড মিটিংয়ে তাদেরকে কোঅপ করা হবে। দ্যাট ইজ, তারা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারল না এবং তারা আপনার কোনো বিয়ারার পদও তারা হোল্ড করতে পারবে না। বিধায় আমি মনে করি তাদের রিপ্রেজেন্টেশন থাকবে, তারা প্রতিনিধিত্ব করবে, বাট কিন্তু নেতৃত্বে যেতে পারবে না। একই সঙ্গে তো পরিচালকের সংখ্যাও তো এবার কমে আসবে। পরিচালকের সংখ্যা, আপনি ঠিক কথা বলেছেন। আগে এটা সুবিধা কি হবে? এটা সুবিধা হলো কি, আগে দেখা যেত যে প্রায় আমাদের 82 আপনার একটা বোর্ড ছিল, এত বড় একটা বোর্ড, এটা মানে পরিচালনা করা বিরাট টাফ ব্যাপার ছিল। এখন আপনার অ্যাসোসিয়েশন থেকে 15 জন ডাইরেক্টর, চেম্বার থেকে 15 জন ডাইরেক্টর, 30 জন, আর পোর্টফোলিও এখানে আছে 4 জন, 34 জনে হয়ে যাচ্ছে। আর ওদিকে হয়তো অটো ডাইরেক্টর বা যাদের নির্বাচিত করা হবে আফটার ইলেকশন, তারা হয়তো 5-5-10 জন হতে পারে বা 4-4-8 জন হতে পারে। অ্যাসোসিয়েশন থেকে 4 জন, চেম্বার থেকে 4 জন, এইভাবে হতে পারে। অথবা আপনার বিভাগীয় যে সমস্ত চেম্বার আছে তাদের প্রতিনিধিরা অটো ডাইরেক্টর হতে পারে। তো এই কারণে একটা বোর্ড অফ ডাইরেক্টরস যে এটা ফর্মটা বা এটা একটা সীমিত হয়ে আসছে, তখন সে যে কোনো জিনিস সিদ্ধান্ত নিতে আমার সুবিধা হবে। এই কারণে, এবং তখন কিন্তু আপনার ভাইস প্রেসিডেন্ট সংখ্যা অনেক বেশি ছিল, প্রায় 6 জন ছিল। এখন ভাইস প্রেসিডেন্ট মাত্র অ্যাসোসিয়েশন 1 জন, চেম্বার থেকে 1 জন। নিঃসন্দেহে এটাই একটি ভালো পরিবর্তন। যে আরেকটি বিষয় আপনার কাছে জানতে চাই, যে এই এফবিসিসি নির্বাচন যখন আসে তখন তো দলীয় প্রভাবের একটা তো বিষয় থাকেই, যেটা আমরা বিগত সময়গুলোতে দেখে এসেছি। পাশাপাশি এরকমের সমালোচনাও কিন্তু ছিল যে এখানে একটা মানে ভোট কেনা বেচা হয় এবং এরকম একটা বাণিজ্যের কথাও কিন্তু আমরা শুনি। তো এই বিষয়টি আসলে কি এবং কিভাবে সেটি হয়, এবং এবারের নির্বাচনে সেটার প্রভাব কীরকম থাকবে, যেহেতু দলীয় সরকার ক্ষমতায় নেই। তো সব কিছু মিলে এই বিষয়টি একটু আপনার কাছ থেকে জানতে চাইব, তবে তার আগে নিচ্ছে ছোট্ট একটি বিরতি। দর্শক, আপনারা দেখছেন পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড বিস্টক অনুষ্ঠান। এবার নিচ্ছে ছোট্ট একটি বিরতি, আমাদের সঙ্গেই থাকুন।
দর্শক বিরতির পর আমরা আবারও ফিরে এলাম পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড বিস্টক অনুষ্ঠানে। আজ আমরা আলোচনা করছি এফবিসিসিআই নির্বাচন প্রসঙ্গে। আমাদের সঙ্গে অতিথি হিসেবে আছেন খন্দকার গ্রুপের চেয়ারম্যান খন্দকার রুহুল আমিন, এবং একই সঙ্গে তিনি কয়েকবার এফবিসিসিআই এর সাবেক পরিচালক ছিলেন। তো এবার একটু আপনার কাছে যে প্রশ্নটি আমি বিরতির আগে করেছিলাম সেটি হচ্ছে যে এই যে এইরকম এফবিসিসিআই যখন নির্বাচন আসে তখন আমরা প্রায় শুনি যে টাকার খেলা কিংবা ভোট কেনা বেচার এই যে অভিযোগগুলো কিংবা এই সমালোচনাগুলো, সে সম্পর্কে আপনি কি বলবেন? হ্যাঁ, ঠিক কথাই বলেছেন। তা হলো যেহেতু এবার রাজনীতি প্রভাবমুক্ত হচ্ছে, এই কারণে কাউকে সাপোর্টিং করার সেরকম কেউ নেই, এবং এখানে টাকা পয়সার লেনদেনের যে সুযোগ সুবিধা তা এটা মোটেও হবে না। আর যেহেতু এখানে ধরেন প্রায় আমাদের 4 কোটি ব্যবসায়ী আছে, 4 কোটি ব্যবসায়ীর মধ্যে মাত্র 2,500 যারা প্রতিনিধিত্ব করছে, শুড বি এ কোয়ালিটি পিপল তারা, এবং ভালো ব্যবসার সাথে জড়িত আছে, বিভিন্ন সুন্দর অ্যাসোসিয়েশন যেটা আছে তাদের নেতৃত্ব দিয়ে এখানে আসছে। তো সেই ধরনের আমার মনে হয় যে টাকা পয়সার লেনদেনের যে কথাটা বলছেন এটা মোটেও হবে না, প্রভাবমুক্ত হবে। আর বর্তমান যে ইন্টারিম পিরিয়ড গভর্নমেন্ট আছে যেটা, এটা তো কখনো কোনো প্রার্থীকে সেইভাবে সমর্থন করবে না, বিধায় কেউ এটা সাহস পাবে না। আর আমি মনে করি যে সমস্ত অ্যাসোসিয়েশন আছে, চেম্বার আছে, তাদের মধ্যে যেটা কোয়ালিটিফুল অ্যাসোসিয়েশন বা চেম্বার, তারা এই ধরনের সংস্কৃতিতে যাবে না, এটা আমার দৃঢ় বিশ্বাস। এবং সেই ধরনের টাকা পয়সা লেনদেন করে দিয়ে তারপর পাশ করবে, আমার মনে হয় সেই ধরনের কিছু হবে না। না, আরেকটি প্রশ্ন করি, সেটি হচ্ছে যে আমরা একটা সময় দেখতাম যে ব্যবসায়িক সংগঠনগুলো, বিশেষ করে এফবিসিসিআই, তারা কিন্তু কোনো দলীয় সরকারের লেজুর ভিত্তি করতো না। কিন্তু বিগত সময়ে কিন্তু আমরা যেটি দেখেছি, একটা সময় আমরা দেখেছি যে যখন প্রধান 2 দলের মধ্যে কোনো ইস্যুতে দ্বন্দ্ব হতো তখন ব্যবসায়িক সংগঠন হিসেবে এফবিসিসিআই মধ্যস্থতার ভূমিকা নিত। কিন্তু বিগত সময়ে সেই জায়গাটি থেকে সরিয়ে এফবিসিসিআই কেন লেজুর ভিত্তি প্রবণতা, দলীয় লেজুর ভিত্তির যে প্রবণতাটা, সেই জিনিসগুলো আসলে দেখা যাচ্ছিল কেন? সুন্দর কথা বলেছেন। এফবিসিসিআই তার আগের ঐতিহ্য ধরে রাখতে পারছে না? এটা হয়েছে কি, সরকারের তারা দমন পীড়নের যে নীতিটা গ্রহণ করেছিল, এই কারণে তারা চাচ্ছে যে ব্যবসায়ীদের সর্বোচ্চ সংগঠনটা তাদের হাতের মুঠোয় রাখবে, নির্দিষ্ট দল, নির্দিষ্ট রাজনৈতিক প্রভাব মুক্ত করবে না, তারা নিজেদের মধ্যে রাখবে। আপনারা খেয়াল করতে পারেন যে কথা বললেন যে 27 বছর পূর্বে, আমার খেয়াল আছে যখন আব্দুল্লাহ সাহেব ছিলেন 98-এ, উনি কিন্তু যেহেতু সরাসরি ভোটে উনি নির্বাচন করেছেন বিধায় তখন যে এই যে হরতাল বা বিভিন্ন রকম রাজনীতি অস্থিতিশীলতা ছিল, তখন কিন্তু উনি চেষ্টা করেছেন এবং সাকসেস হয়েছেন। তখন যিনি প্রধানমন্ত্রী ছিলেন তার সাথে একদিন বৈঠক করে আমাদের দাবি দাও করেছেন, ঠিক পরের দিনই বিরোধী দলের নেত্রীর সাথে বসে, তাদের যে হ্যান্ডস আছে সবার সাথে বসে, পরবর্তী কালচার যখনই চলে আসলো যে সরাসরি ভোটে নির্বাচন হলো না, প্রেসিডেন্ট ভাইস প্রেসিডেন্ট, তখন দলীয় প্রভাবে হতো, তখন এই জিনিসটা হারিয়ে গেল। এই কারণে ধরেন একজন সর্বোচ্চ পর্যায় থেকে একজনকে নির্ধারণ করা হবে যে ইউ উইল বি দ্য নেক্সট প্রেসিডেন্ট। তো যিনি প্রেসিডেন্ট হলেন একজনের আপনার দয়ায়, তো উনি তো কখনো চাবেন না যে সরকারের বিপক্ষে কোনো কথা বলা। এবং আমরা দেখেছি যে আজকে বাজেট পেশ করা হলো, আগে থেকেই সব আপনার মিডিয়া সব এনে রেডি করা হতো এবং বলা হতো এটা গঠনমূলক বাজেট হয়েছে এবং গণমুখী বাজেট হয়েছে, সরকারের ভাষায়, এবং সরকারের ভাষাকে আরো সমর্থন যুগে তার বলতে বাধ্য হতো। তো এইটা কিন্তু এইবার হয়তো সেটা থাকবে না, যেহেতু দলীয় সরকার নাই, এই কারণে আমি মনে করছি যে আমরা ভালো একটা নির্বাচন পাবো এবং এখানে টাকা পয়সা লেনদেন হবে না এবং ভালো নেতৃত্ব পারবো। এবং এখানে আরেকটা ভালো জিনিস যে ব্যবসায়িকভাবে সে প্রতিষ্ঠিত হতে হবে, অ্যাট দ্য সেম টাইম যে তার প্রেজেন্টেবল হতে হবে এবং সে সাধারণ জনগণের পক্ষে, অর্থাৎ সাধারণ ব্যবসায়ীদের পক্ষে কথা বলতে হবে। কারণ যিনি প্রেসিডেন্ট হবেন, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট হবে, ভাইস প্রেসিডেন্ট, দে হ্যাভ টু বাউন্ড টু গো দেয়ার, মানে প্রত্যেকটা অ্যাসোসিয়েশনে যেতে হবে, প্রত্যেকটা চেম্বারে যেতে হবে, সেখানে যে সেই সমস্ত অ্যাসোসিয়েশন বা চেম্বারে তাদের দাবি দেওয়া থাকবে, সে অবশ্যই কিছু কিছু দাবি মেনে আসবে। আমি আরেকটি কথা বলি, আপনি যেটি বলছিলেন যে যেহেতু ব্যবসায়িক সংগঠনগুলো দলীয় লেজুর ভিত্তি এ কারণে করত, সংগঠনের সভাপতি হয়তো
দলীয় সরকার থেকে অনেক সময় সিলেক্টিভ হতো বা নির্ধারণ করে দেয়া হতো বা বলে দেয়া হতো, যে কারণে পরবর্তীতে ব্যবসায়িক সংগঠনগুলো সরকারের দলীয় ভিত্তিতেই কাজ করত। তো আপনার কাছে একটু জানতে চাই, একই সঙ্গে এটার পেছনে কি এ প্রবণতাও আছে কিনা যে একটা সময় আমরা দেখলাম যে ব্যবসায়ীদের মধ্য থেকে এমপি হওয়ার বা জনপ্রতিনিধি হওয়ার একটা প্রবণতা বেশি দেখা যাচ্ছে। বিগত সংসদেও আমরা দেখেছি যে বেশিরভাগ সংসদ সদস্যদের মধ্যে ব্যবসায়ী আছে। তাহলে দলীয় লেজুর ভিত্তি করার পেছনে কি এটাও একটা কারণ কিনা যে এমপি হওয়ার লোভ কিংবা ব্যবসায়ীদের মধ্যে এমপি হওয়ার প্রবণতা? হ্যাঁ, তো এইগুলোও আসলে এটার পেছনে কাজ করেছে কিনা এই বিষয়টি আপনার কাছে একটু শুনবো। তার আগে নিচ্ছে আরেকটি বিরতি। দর্শক, আপনারা দেখছেন পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড বি স্টক। এবার নিচ্ছে আরেকটি বিরতি, আমাদের সঙ্গেই। জি দর্শক, বিরতির পর আমরা আবারও ফিরে এলাম পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড বি স্টক অনুষ্ঠানে। আমরা আলোচনা করছি এফবিসিসিআই নির্বাচন নিয়ে। জি, আপনাকে আরেকবার স্বাগত জানাচ্ছি। তো বিরতির আগে আপনার কাছে আমি একটা প্রশ্ন করেছিলাম, এই যে ব্যবসায়িক সংগঠনগুলোর যে দলীয় লেজুর ভিত্তি, এটার কারণ কি এমপি হওয়ার লোভ ব্যবসায়ীদের? সম্পূর্ণ আমি এটা একমত হব না, আবার আরেক দিক দিয়ে একমত হব এই কারণে যে ব্যবসায়ীরা যদি সংসদে যেতে পারে, এটা তো কোনো জায়গায় নিষেধ নেই। বহির্বিশ্বে এবং উন্নত বিশ্বে আমরা দেখেছি যে যারা বিজনেস ভালো ভালো ব্যবসা করেন তারা কিন্তু সেই রাজনীতির সাথে জড়িত হয়ে যান। এই ট্রাম্পের আমলে আমরা দেখেছি। তো এই জন্য আমি বলছিলাম যে এটা নিষেধ নেই, তবে এই প্রবণতা আমি মনে করি একদিক দিয়ে ভালো, একদিক দিয়ে ভালো নয়। একদিকে ভালো ওই কারণে বলবো যে ট্রেডের সাথে সে ব্যবসা করছেন অথবা এফবিসির সাথে ব্যবসা করছেন, সে যদি আপনার এমপি হয়ে যায় নেক্সটে, তার অ্যাসোসিয়েশনের পক্ষে, ব্যবসায়ীদের পক্ষে সংসদে কথা বলার তার অনেক অধিকার আছে এবং বলে থাকেন, আর এই সুযোগটা আছে। এই কারণে আমি একটা পজিটিভ দিক দেখব। আর দ্বিতীয়ত আমি মনে করি যে কেউ যদি মনে করে আমি এমপি হওয়ার জন্য এফবিসিসিআই প্রেসিডেন্ট হব, তাহলে সে বাধ্য হয়ে দেখা যাবে যে প্রতিটা ক্ষেত্রেই সে সরকারি দলের পক্ষে সে কথা বলবে এবং সরকারের চামচাগিরি করেই কিন্তু সে এমপি হওয়ার সুযোগ নিবে। তো এই দিকটা কখনো ভালো হতে পারে না। গত সময়ে কিন্তু আমরা দেখেছি যে ব্যবসায়িক সংগঠনের শীর্ষে যারা ছিলেন তারা অনেকে এমপি হয়েছেন। তো এই কারণে আমি বলছি, যেহেতু তারা আসছি হয়তো মনে করেছে যেহেতু আমাকে সর্বোচ্চ পর্যায় থেকে আমাকে এখানে এফবিসি নির্বাচিত প্রেসিডেন্ট করা হয়েছে, আমি সরকারের পক্ষে কাজ করব, বিধায় দেখাবো যে অনেক উন্নত হয়েছে, আমি ব্যবসায়ীদের উন্নত করেছি, সেখানে সে সেই সুযোগটা নেয়। সে আপনার এমপি হওয়ার জন্য দৌড়ে থাকে এবং অনেকে এমপি হয়েছে। তো আমি মনে করি যে এটা সর্বক্ষেত্রে কথাটা এটা বাস্তবায়ন না করা, ব্যবসায়ীদের পক্ষে কথা বলার জন্য যদি সে সংসদে যেতে চায়, এইটাকে আমি সাপোর্ট করব। কিন্তু অনেকে দেখা যায় যে ব্যক্তিগত পর্যায়ে তার যে সমস্ত ব্যবসার সাথে জড়িত, ঠিক সেই ব্যবসাটাকে সঠিকভাবে পালন করার জন্য, সঠিকভাবে একচাটিয়া আধিপত্য নেওয়ার জন্য সে অনেকে এই ধরনের এমপি হয়েছে এবং তার নিজস্ব ব্যবসা বাণিজ্য অনেক ফুলে ফেপে অনেক বড় হয়েছে। এটাকে আমি নিন্দা জানাই, এটাকে কখনো আমি সাপোর্ট করব না। কিন্তু তার যদি একটা চিন্তা থাকে যে না, আমি ব্যবসায়ীদের সংসদে, পার্লামেন্টের সংসদে কিছু বলার জন্য আমি চেষ্টা করব এবং করে থাকব, তাহলে তাকে আমি সাপোর্ট করব। তাহলে এ প্রসঙ্গে আপনাকে একটা প্রশ্ন করি সরাসরি। আপনি তো এফবিসিসি এর অনেক বছর ছিলেন, পরিচালক ছিলেন। আমি অ্যাক্টিং প্রেসিডেন্টও ছিলাম। অ্যাক্টিং প্রেসিডেন্টও ছিলেন এবং সামনে আপনি সরাসরি ভোটে সহসভাপতি পদে, সিনিয়র সহসভাপতি পদে আপনি নির্বাচনও করতে যাচ্ছেন। তো আপনারও কি সেরকমের কোনো চিন্তাভাবনা আছে কিনা রাজনীতিতে যাওয়ার, নাকি আপনি মানে কেন নির্বাচন করছেন? আমি নির্বাচন করছি যেহেতু আমি একজন সাধারণ ব্যবসায়ী। আমি আপনার ইউনিভার্সিটি কমপ্লিট করে, পড়াশোনা কমপ্লিট করে আমি অনার্স মাস্টার্স করেছি। কমপ্লিট করে আমার যে বাবার ব্যবসা ছিল, অর্থাৎ মাদার বিজনেস, চা, খন্দকার টি, আপনারা শুনেছেন নিশ্চয়ই, সেটাকে আমি হাল ধরি এবং আমার ইচ্ছায় যে আমি আমার সেক্টরটাকে কিভাবে
আমার বাবার যেহেতু সাধারণ ব্যবসায়ী ছিল, আমার এটা টার্গেট ছিল আমার বাবার ব্যবসাটা কীভাবে আমি আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে যেতে পারি, এটা আমার একটা টার্গেট ছিল। বিধায় আমি কোনো আমলা বা অন্য কোনো জায়গায় টিচিং আমি যাইনি। আমি আসছি যে আমার ব্যবসা, আমার বাবার ব্যবসা, পারিবারিক ব্যবসাটা আমি আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে যাব, এই আমার একটা ইচ্ছা আছে। আর যে কথাটা বললেন যে রাজনীতিতে যাওয়া, না, রাজনীতিতে যাওয়া আমার মোটেও ইচ্ছা নেই। কারণ আমি চাই যে আমার ব্যবসাটাকে আমি সঠিকভাবে করব এবং আমাদের ব্যবসায়ীদের পক্ষে আমি যদি কাজ করতে পারি। আপনারা জানেন একটা দেশের ব্যবসায়ীরা যদি তাদের প্রতিষ্ঠিত করতে পারে এবং প্রতি বছর আমাদের আপনার ছেলেমেয়েরা যেভাবে পড়াশোনা শেষ করে জব সেক্টরে আসে, প্রায় 20 থেকে 25 লক্ষ ছেলেমেয়ে, তাদেরকে ঠিকমতো প্রোভাইড করার জন্য সরকারিভাবে বিলো 3% আসে, যে রেস্ট অফ 97% কিন্তু প্রাইভেট সেক্টর তারা করে থাকে। স্পেশালি স্মল এবং মিডিয়াম এন্টারপ্রেনার যারা আছে, ক্ষুদ্র এবং মাঝারি উদ্যোক্তা যারা আছে, তারা এটা করে থাকে। সুতরাং তাদের পক্ষে কাজ করার জন্য আমি চাই যে আমার অভিজ্ঞতা আমি কাজে লাগাবো এবং আগামী এফবিসি যে নির্বাচনে আমি ভাইস প্রেসিডেন্ট হিসাবে অ্যাসোসিয়েশন গ্রুপ থেকে প্রতিদ্বন্দ্বিতা করছি এবং আল্লাহ যদি আমাকে কামিয়াব করে আমি ফার্স্ট ডেট থেকে আমি কাজ শুরু করব যে আমাদের সেক্টর, বিশেষ করে যারা ক্ষুদ্র এবং মাঝারি উদ্যোক্তা আছে তাদের পক্ষে কাজ করার জন্য। আপনি জানেন তাদেরকে এনবিআর হয়রানি করা হয়, আপনার তফসিলি ব্যাংক থেকে তাদের কোনো সুযোগ দেওয়া হয় না, আপনার প্রশাসনিকভাবে তার কোনো সুযোগ সুবিধা নাই। আর বিশেষ করে সরকারি কিছু নীতি নির্ধারণ যখন হয় তাদের প্রতিনিধিত্ব করার জন্য কোনো কেউ থাকে না। তাদের পক্ষে কাজ করার জন্য আমি ইনশাল্লাহ নির্বাচন করছি এবং আমি এই এফবিসির মধ্যে সীমাবদ্ধ থাকতে চাচ্ছি, রাজনীতিতে আমি যেতে চাচ্ছি না। আমরাও চাই যে আপনি কামিয়াব হন এবং আপনার মনের আশা পূরণ হোক। তো আরেকটি বিষয় এখন একটু অন্য প্রসঙ্গে একটু যেতে চাই, সেটি হচ্ছে যে বিগত সময়গুলোতে আমরা দেখেছি যে বাংলাদেশের ডলার ক্রাইসিস ছিল এবং রেমিটেন্সও খুব ভালো পজিশনে ছিল না, রিজার্ভ ছিল না। তো এখন আসলে রিজার্ভ, রেমিটেন্স এবং সেই সঙ্গে ডলার ক্রাইসিসটাও তো অনেকখানি কেটে গেছে। তো আপনি একজন ইম্পোর্টার হিসেবে, আপনি তো কিছু পণ্য ইম্পোর্টও করেন, তো ইম্পোর্টার হিসেবে আপনার কাছে একটু জানতে চাইবো যে ডলার ক্রাইসিসটা আসলে কতটা কেটেছে, আপনারা ঠিকমতো এলসি করতে পারছেন কিনা, এবং সেই সঙ্গে এই ক্রাইসিসটা যে কমে গিয়েছে সেটা আপনাদের ব্যবসার ক্ষেত্রে কতটা ইতিবাচক পরিবর্তন এনে দিয়েছে? হ্যাঁ, এমনি ওভারঅল ব্যবসায়িক স্থবিরতা আছে ডিউ টু পলিটিক্যাল যে ক্রাইসিস আছে। ইন্টারিম পিরিয়ডে গভর্নমেন্টের সময় প্রতিদিনই দেখছেন নির্বাচন না হওয়া পর্যন্ত এই ক্রাইসিসটা আমি মনে করি আছে, মানুষের মধ্যে আস্থার একটু অভাব আছে, এই কারণে হয়তো কিছুটা স্থবিরতা আসছে। তবে আমি মনে করি আমাদের এফবিসিসিআই যদি নির্বাচন হয়, আপনারা জানেন যে এখন প্রশাসকের মাধ্যমে আমাদের এফবিসিসিআই চালানো হচ্ছে। সুতরাং প্রশাসকরা কখনোই কিন্তু সরকারি আমলারা কখনো কিন্তু ব্যবসায়ীদের পক্ষে কাজ করে না বা কথা বলে না। তো এই কারণে আমরা চাচ্ছি যে এখানেও নির্বাচন দিয়ে এখানে আপনার নির্বাচিত প্রতিনিধির মাধ্যমে, ব্যবসায়ীদের মাধ্যমে এফবিসিসিআই পরিচালিত হোক। আর দ্বিতীয় কথা যেটা এলসি বললে এবং আদার্স অন্যান্য, এটা অ্যাকচুয়ালি আগের চাইতে অনেক ইজি হয়ে গেছে। আগে 100% আপনার যে পরিশোধ করে এলসি করা হতো, এখন আপনার কিছু কিছু ক্ষেত্রে 30 to 50% আপনার দিলেই আপনার এলসি করতে পারছে। এই দিক দিয়ে সুবিধা আছে, বাট এলসিটা অনেক কমে গেছে অনেক কারণে। এখানে দেখা গেছে যে শিপমেন্টের অনেক প্রবলেম আছে। আর এখানে আমাদের বিশেষ করে যেটা পতেঙ্গাতে এবং আপনার আমাদের পোর্টের যে কিছু হ্যান্ডেলিংয়ের জন্য এবং ওখানে কিছু আপনার ঝামেলা চলছে এবং ওখানে কিছু ফাইন করা হচ্ছে যে 24 ঘন্টার পরে একটা ফাইন হবে, মানে চার্জগুলো নেওয়া হচ্ছে বিভিন্নভাবে। এবং দেখা যায় যে একটা কন্টেনার হয়তো এখানে আপনার তাদের ওই বিএসটিআই বা আদার্স অন্যান্য চেক করার কারণে বিভিন্ন এসএস কোড যাচাই করার স্বার্থে অনেক দেরি করে ফেলে, এতে কিন্তু ঝামেলা হয় এবং দেখা যায় যে পরবর্তীতে প্রতি ঘন্টায় ঘন্টায় তাদেরকে ফাইন করা হয়। এটাকে ইজি করতে হবে এবং এটা ঝামেলামুক্তভাবে করতে হবে। আর আমি মনে করি যে ব্যবসায়ীদের প্রতিটা ক্ষেত্রে ব্যবসায়ীদের বিশ্বাস করতে হবে। হ্যাঁ, এখানে কিন্তু যে কিছু যে সুযোগ সুবিধা নেয় না তা হয় না। এটা তখনই হয় যখন সেই সেক্টরে বা সেই ডিপার্টমেন্টে যারা চাকরি করেন তাদের যোগ সাজসে এটা হয়ে থাকে। আমরা কিন্তু আলোচনার একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আপনার আর কিছু বলার আছে কিনা, খুবই সংক্ষিপ্তভাবে? আমি বলতে চাচ্ছি যে আমাদের এই এফবিসিসিআই নির্বাচনটা তাড়াতাড়ি আপনার
যে কথা শুনলাম রোববারের মধ্যে যদি আপনার এই নির্বাচন তফসিলটা দিয়ে দেওয়া হয়, এটা একটা প্রাইভেট সেক্টরে গেলে একটা ভালো সিমটম হবে। আপনারা দেখেছে যে বিজিএমএ, বিকেএমএ সহ অনেক অ্যাসোসিয়েশনে নির্বাচন হওয়ার কারণে কিন্তু গার্মেন্টস সেক্টরে একটা স্থবিরতা ছিল, এখন কিন্তু গতি ফিরে আসছে। এবং জানেন বিশেষ করে আপনার আমেরিকা এবং চায়নার সাথে ভারতের সাথে একটা ট্যাক্সের ব্যাপারে আপনার যে বৈরিতা হওয়ার কারণে বাংলাদেশ যে সুযোগটা আছে এই সুযোগটা পুরোপুরি গ্রহণ করছে এবং এই কারণে কিন্তু ভালো করছে। তাই আমি মনে করি প্রতিটা ক্ষেত্রেই এফবিসিসিআই থেকে আরম্ভ করে প্রতিটা অ্যাসোসিয়েশনে যদি নির্বাচন হয় তাহলে নির্বাচিত প্রতিনিধিরা সেই সেক্টরে তারা তাদের দায়িত্ব পালন করতে পারে। অ্যাট দ্য সেম টাইম জাতীয় অর্থনীতিতে এফবিসিসিআই অনেক কন্ট্রিবিউশন করতে পারে, বিধায় এখানে নির্বাচনটা অতি জরুরি। এবং নির্বাচিত সরকার বোর্ডের মাধ্যমে আমরা ক্ষুদ্র এবং মাঝারি উদ্যোক্তাদের জন্য অনেক কাজ করতে পারবো এবং সুবিধা হবে, এবং প্রতি বছর যে ছেলেমেয়েরা বের হচ্ছে তাদেরকে আমরা প্রোভাইড করতে পারবো। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা আলোচনার একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আপনাকে ধন্যবাদ। জি দর্শক, এই ছিল আজকের পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড বি স্টক। আগামীতে আবারও দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। এটিএন নিউজের